নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবুর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনারা সকলেই জানেন যে যমুনা টেলিভিশনের একজন টক শো উপস্থাপক আহ, রোকসানা আঞ্জুমান নিকোল, তাকে নিয়ে একটা নানা রকম আলোচনা সমালোচনা চলছে সোশ্যাল মিডিয়াতে। কারণ তিনি জামায়াতপন্থী একজন আইনজীবী, ব্যারিস্টার শাহরিয়ার, তাকে তিনি টক শোতে থামিয়ে দিয়েছিলেন এই বলে যে ডিসেম্বর মাসে বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলার প্রতিবাদ করেছিলেন। তিনি জামায়াতের যে আইনজীবী ব্যারিস্টার, তিনি টক শোতে এসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিলেন, ধৃষ্টতা দেখিয়েছেন। আমি এটা বলি যে বঙ্গবন্ধু বাংলাদেশের স্থপতি, সেই প্রতিবাদটা তাৎক্ষণিকভাবে নিকল করেছিলেন। এরপরই এই ঘটনাটা নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। আহ অনেকেই বলেন যে বাংলাদেশে আসলে গণমাধ্যমের অবারিত স্বাধীনতা চলছে, সরকারের পক্ষ থেকেও বলা হয়। তো স্বাধীনতাটা কিভাবে আসলে চলছে, কিভাবে বাধাগ্রস্ত হচ্ছে, কতটুকু হচ্ছে। একই সঙ্গে প্রথম আলো সম্প্রতি একটা গবেষণা, জনমত জরিপ, গবেষণা ঠিক না, জনমত জরিপ প্রকাশ করেছে। সেখানে মত প্রকাশের সরকারের সফলতা হিসেবে 65.9% লোকজন সফল হিসেবে বলেছে। সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে। আসলে গণমাধ্যম কতটা স্বাধীন। আমার সঙ্গে আজকে যোগ দিয়েছেন আহ, লেখক ও গবেষক শেরিফ আল শায়ার। শেরিফ, আপনাকে ধন্যবাদ, স্বাগতম। বহুদিন পরে আমরা আবার আসলে এই নিউজ অ্যান্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু ইউটিউব চ্যানেলে আপনাকে আমরা পেয়েছি। আমরা বিস্তারিত আলোচনায় চলে যাব, তবে যাওয়ার আগে দর্শক মন্ডলী, আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, নিউজ এন্ড ভিউজ বাই নুরুজ্জামান লাবু আমার একটি ইউটিউব চ্যানেল। আমাদের আলোচনা বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস ও শেয়ার করতে পারেন। যদি ভিন্ন মত থাকে কমেন্ট অপশনে জানাতে পারেন। শরীফ, প্রথমেই আপনার কাছে জানতে চাই, আপনি তো মত প্রকাশের স্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে গবেষণাও করছেন। তো এই যে নিকোল নিকোল যখন, আপনার নিশ্চয়ই মনে আছে, নিকোল যখন আহ আহ, মীর মুগ্ধর প্রসঙ্গ নিয়ে একটা টক শোতে যখন কেঁদেছিল, তখন কিন্তু তার পক্ষে অসংখ্য মানুষ মানে তাকে লাইক দিয়েছে, তাকে প্রশংসা করেছে। কিন্তু ঠিক যখন এই মানে বঙ্গবন্ধুর বিশ্বাসঘাতক বলার মতো যে ধৃষ্টতা দেখানো, সেই ধৃষ্টতার তাৎক্ষণিক প্রতিবাদ যখন করেছে, তখন তার এই একই ব্যক্তিরা তার নিন্দা করছে। তাকে নানা রকম ব্যক্তিগত চরিত্র হননের মতো ঘটনা ঘটেছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। সব মিলিয়ে আপনি আসলে কি বলবেন? এইটা আসলে মানে কি ধরনের মত প্রকাশ, কি ধরনের বাধা, কি দেখছেন আপনি? ধন্যবাদ লাউ ভাই। অনেকদিন পরে আমরা আবার আলোচনা করছি। আপনাকেও শুভেচ্ছা, আপনার দর্শকদেরকেও শুভেচ্ছা। আমি আসলে আপনি যে বিষয়টা তুলেছেন সেটা হচ্ছে যমুনা টেলিভিশনের যেই ঘটনাটা ঘটেছে, আমি এখানে অন্য অ্যাঙ্গেল থেকে দেখি আরকি। সেটা হচ্ছে যে যখন আ মুগ্ধর জন্য আ নিকোল কেঁদেছিল একটা মানে এরকমই একটা টক শোতে। টক শোতে। তখন তারা মানে একটা বড় গোষ্ঠী বা সাধারণ মানুষের অনেকেই কিন্তু এটার খুব প্রশংসা করেছিলেন। তখন কিন্তু প্রফেশনালিজম নিয়ে কোনো প্রশ্ন ওঠে নাই। যে একজন উপস্থাপক এই ধরনের প্রশ্ন করে কাঁদতে পারেন কিনা? যে পানি লাগবে পানি উপস্থাপক এটা তার অতিথিকে বলে তিনি কাঁদতে পারেন কিনা? এবং প্রধানমন্ত্রীকে সেই বার্তা পৌঁছানোর জন্য বলতে পারেন কিনা? এই প্রফেশনালিজম এর জায়গাটা কিন্তু তখন আলোচনা কেউ করে নাই। কারণ আহা, তখন স্বাভাবিকভাবেই মানুষ যথেষ্ট বেদনাক্রান্ত ছিল, ক্ষুব্ধ ছিল। যেহেতু আ আমাদের যারা সন্তান, যারা ছাত্র, যারা শিক্ষার্থী, সাধারণ মানুষ তাদের দিকে গুলি ছোড়া হচ্ছিল সেইজন্য। কিন্তু এখন দেখেন ঠিক উল্টা ঘটনাটা ঘটলো আরকি। যখন আ নিকোল আপা প্রশ্ন করলেন, আ মানে প্রশ্ন বলতে উনি একটা মন্তব্য করেছেন যে, "ডিসেম্বর মাসে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন, আমি এটার প্রতিবাদ জানালাম।" এখন কিন্তু ওই যে তখন যারা প্রশংসা করেছে, তাদের অনেকেই এখন কিন্তু প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন তুলছে যে, একজন সঞ্চালক এই কথাটা বলতে পারেন কিনা? এবং
উপস্থাপক ওখানে আরেকটা কথাও কিন্তু বলেছেন। সেটা হচ্ছে যে, "এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি নির্ধারণ করব।" হুম। এই বক্তব্যটা নিয়েও কিন্তু অনেক সমালোচনা অনেকে করছেন। কিন্তু সত্যিকার অর্থে সঞ্চালক মানে কি? সঞ্চালক তিনি মানে তো হ্যাঁ, হ্যাঁ। ওই অনুষ্ঠানটার উনি সঞ্চালনা করবেন। তো অবশ্যই উনি যেভাবে চালাবেন সেভাবেই চলবে। এটা আমি মনে করি যে উনি রাইট ঠিক বলেছেন। কথাটি বলেছেন। কিন্তু আমি এখানে একটা কারেকশন দিতে চাই। মানে সেটা হচ্ছে উপস্থাপক বরাবর। মানে উনি বলেছেন ডিসেম্বর মাসে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। তাইলে কি আমরা নভেম্বর মাসে বিশ্বাসঘাতক বলতে পারব? মানে বাকি এটা ১১ তো মাস আমরা কি বলতে বলা পারব যাবে? না। হ্যাঁ। তাই না? মানে অনেকটা আমাদের ভাষা দিবসের মতো আরকি। যে ২১শে ফেব্রুয়ারি আসলেই আমরা বলি যে বাংলা ভাষার অনেক গুরুত্ব এবং বাংলা ভাষা কেন আমাদের সকল দাপ্তরিক ভাষা এখনো হতে পারে নাই। কেন বাংলা ভাষাকে আমরা মর্যাদা দেই না? ওই ২১শে ফেব্রুয়ারি অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই আমরা কিংবা ভাষা নিয়ে কথা বলি। এরপরে কিংবা আর আমরা শহীদ এটা ভুলে শহীদ যাই। মিনারে জুতা পায়ে ওঠা যাবে না। তখন হ্যাঁ, ঝাড়ু ঝাড়ু দিয়ে সেটা পরিষ্কার রাখতে হবে সেরকম পরিষ্কার মতো আরকি। ঠিক। হুম। তো ঐরকম ঘটনা আরকি যে আমরা ৫ই আগস্টের পর থেকে দেখেছি যে কিভাবে বঙ্গবন্ধুকে আন্ডারমাইন করা হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে কিভাবে বাজে, বাজে বক্তব্য দেওয়া হয়েছে। ৫ই আগস্ট বঙ্গবন্ধুর সকল ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে। সেটা নিয়ে আমি মানে কথা বলতে চাই না। তার কারণ হচ্ছে যে ওই সময় মানুষের একটা খুব পুঞ্জীভূত ছিল। ক্ষোভ ছিল। সেটার একটা বহিঃপ্রকাশ তারা ঘটিয়েছে। কিন্তু তার পরের দিন থেকে আমরা কি দেখেছি বাংলাদেশে? তাই না? মানে হ্যাঁ, এই সরকারের আমলে ৩২ নম্বরে মানে ৩২ বুলডোজার নম্বর দিয়ে গুড়িয়ে দেওয়া হ্যাঁ। হয়েছে বঙ্গবন্ধুর বাড়ি। হুম। এই সরকার কি একটা ব্যবস্থা নিতে পেরেছে? না সরকার তো এই যে বিবৃতি দিয়েছিল আরকি। এ বিবৃতি একদিন দিয়েছে। এর ঘুমানোর বেশি পর আর কিছু বিবৃতি দেয় নাই। আমি দিয়েছিল। আমি এজন্য সবসময় বলি যে হুম। এই সরকার বেসিক্যালি একটা বিবৃতিবাদ সরকার। কারণ বিবৃতিবাদ উনারা সরকার। অনেকেই এনজিও তে কাজ করেছেন তো। তো এনজিওর কাজ কি? আপনি দেখবেন যে বি অধিকাংশ এনজিও খালি বিবৃতি দেয়। তো বিবৃতির উনারাও শুধু বিবৃতি দেয়। কিন্তু অ্যাকশনেবল কোন কাজ তো আমরা দেখতে পাই নাই। তো হুম। এইসব করে মানে আপনি যখন দেখবেন যে সরকার আমাকে কিছু বলে না এই ধরনের ঘটনায়, তখনই কিন্তু যেই গোষ্ঠীটা বিরোধী শক্তি, যেই গোষ্ঠীটা মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, যেই গোষ্ঠীটা বঙ্গবন্ধুকে বিশ্বাস করে না, তারাই হচ্ছে সুযোগ পায় এবং তারাই দেখবেন সবচেয়ে ভোকাল ভয়েস তারা রেইজ করে ফেলে। এবং এই যে উত্থান, এই গোষ্ঠীটার যে উত্থান, এই উত্থানে আমি মনে করি যে এই সরকার সবচেয়ে বেশি প্যাট্রোনাইজ করেছে। আমি প্যাট্রোনাইজ জানি না করেছে। তারা কেন করেছে। আমি এই সরকারের মধ্যে অন্তত ৩ থেকে ৪ জন উপদেষ্টা আছেন, যারা মানে বঙ্গবন্ধুকে নিয়ে বহু স্ট্যাটাস দিয়েছেন অতীতে। হ্যাঁ, ডক্টর তাই না? আসিফ তো নজরুলই তো বলেছে এখন অনেক নিজেই ভিডিও দিয়েছেন। উনি হ্যাঁ, অনেক হ্যাঁ, স্ট্যাটাস হ্যাঁ। ওনার খুঁজে ইভেন মোস্তফা হুম, হুম। সরোয়ার ফারুকী আমার প্রিয় ফারুকই একজন দিয়েছে আরকি। চলচ্চিত্র হ্যাঁ, নির্মাতা। উনিও কিন্তু প্রচুর স্ট্যাটাস দিয়েছেন। ইভেন উনি ৫ই আগস্টে যখন বঙ্গবন্ধুর বাড়িতে ৩২ নাম্বারে হামলা হয়, লুটপাট হয়, আগুন দেওয়া হয়, উনি নিজেই কিন্তু স্ট্যাটাস দিয়েছেন যে ডক্টর ইউনূসের উচিত শপথ নিয়ে এটা ৩২ নম্বরে আসা। হ্যাঁ, এটা কেন বলেছে? কারণ সবাই জানে যে ১৯৭১ সালের ইতিহাস যদি আপনাকে লিখতে হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া আপনি সেই ইতিহাস লিখতে পারবেন না। হ্যাঁ, আপনি তাকে জাতির পিতা মানেন কি মানেন না সেটা আপনার তার তো স্বাধীনতা। এটা ভিন্ন আমি বিষয়। মনে করি হ্যাঁ, যে বাংলাদেশে সকল মানুষের সেই স্বাধীনতাটা আছে। সেটা মানা কিংবা না মানা। কিন্তু উনি যে আমাদের অবিসংবাদিত নেতা, উনি যে বাংলাদেশের স্বাধিকার সংগ্রামের অন্যতম নেতা, উনিই যে আমাদেরকে এই মুক্তিযুদ্ধের প্রান্তে নিয়ে এসছেন, এখানে কোনো সন্দেহ নাই। উনি না সেটা ৭ই মার্চ বলেছেন যে, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।" উনিই কিন্তু বলেছেন যে, "তোমাদের যার যা কিছু আছে, তাই তাই নিয়ে নিয়ে শত্রুর হ্যাঁ, মোকাবেলা করতে হবে।" তো এইসব মানে আমি এই মানে এগুলো নিয়ে তো গত ১৬ বছরে কম আলোচনা হয় নাই। আমি খুব মানে আমি জানি না যে আওয়ামী লীগ সরকার এত মুক্তিযুদ্ধ নিয়ে তো প্রজেক্টের অভাব ছিল না, দোকানের অভাব ছিল না। কিন্তু কেন আসলে এই মানে এই দেশের মানুষের হৃদয়ে মুক্তিযুদ্ধ নিয়ে আসল ইতিহাসটা কেন মানে ঢোকানো গেল না? হৃদয়ে কেন সেটা ধারণ করানো গেল না? এইটা আওয়ামী লীগের একটা চরম ব্যর্থতা এবং এই ব্যর্থতার অন্যতম কারণ হলো যে বঙ্গবন্ধুকে আপনি এমন উচ্চতায় নিতে চেয়েছেন যে অন্য আরো যারা আছে আপনি তাদেরকে মাইনাস করার চেষ্টা তাদেরকে করেছেন। মাইনাস করে দিয়েছেন। এই মাইনাসের আসলে তাই না? কখনো এ যার যতটুকু
কৃতিত্ব, যার যতটুকু কর্ম ততটুকু স্বীকৃতি দেওয়া উচিত। শরীফ, এই প্রসঙ্গটাতে, পুরনো প্রসঙ্গটাতে ফিরে আসি। এই যে নিকোল যে বলেছে, মানে যারা এখন বলছে যে আহ এইটা তার উপস্থাপক হিসাবে এটি তার হুম। বলাটা সমীচীন হয়নি, এইটা বলার চেষ্টা করছে একদল লোক আর কি। আপনার কি মনে হয় যে সাংবাদিক নিরপেক্ষ থাকবে, কোনো পক্ষ থাকবে না, কিন্তু বাংলাদেশ মানে তার দেশ, তার স্বাধীনতা, তার মুক্তিযুদ্ধ প্রশ্নে তার কি মানে চুপ করে থাকার কোনো সুযোগ আছে কিনা আর কি, যখন তার কোনো সুযোগ সামনে নাই। একজন দেশ নিয়ে, দেশের স্থপতি নিয়ে একটা ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দিচ্ছে, তখন একজন বাংলাদেশের নাগরিক, একজন দেশপ্রেমিক নাগরিক, সে কি চুপ করে থাকতে পারে কিনা আর কি, আপনি কি বলবেন? সে চুপ করে থাকতে পারে না। আমি মনে করি না যে আ উপস্থাপক কোন ধরনের অপরাধ করেছেন। উনার কাছে মনে হয়েছে মানে এখানে যেমন বক্তারও স্বাধীনতা আছে, কথা হুম। বলার, বক্তা বলেছেন এবং উপস্থাপক তার জায়গা থেকেও বলেছেন যে উনি এই বক্তব্যটির প্রতিবাদ করেছেন। এখানে কিন্তু কোন খারাপ ভাষায় উনাকে আক্রমণ করা হয়নি। খারাপভাবে উনার বক্তব্যকে আ কি বলবো? সেন্সর করে দেওয়া হয়নি। মানে উপস্থাপক বলেছেন, "আমি আপনার এই পয়েন্টটাতে আমি আমার প্রতিবাদ জানিয়ে রাখলাম।" অর্থাৎ উনি প্রতিবাদটা করেছেন। এইটাতে আমি কোনো অসুবিধা কিন্তু দেখতে পাই নাই। কিন্তু বাইরে সোশ্যাল মিডিয়ায় আমাদের দেশের তো একটা বড় সমস্যা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা মানুষকে হেনস্থা করতে খুব পছন্দ করি। তো সেটা বাংলাদেশের একটা বাস্তবতা এখন। ইভেন আমরা যে এখন আলোচনা করছি এটা নিয়েও অনেকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ায় হেনস্থা করতে পারে। কিন্তু এগুলো কিন্তু যেটা ঘটে যে এই ধরনের মিডিয়া ট্রায়াল বা সোশ্যাল মিডিয়া ট্রায়াল বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষকে মেন্টালি হ্যারাস করা। মানে হ্যারাস করলে যেটা হয় নোংরা মানুষ নোংরা ভাবে। মানসিকভাবে একটা মানুষ একটা মানসিকভাবে চাপে পড়ে কিন্তু। এবং সেই চাপ থেকেই কিন্তু স্বাধীনতা বা কথা বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা আমরা যেটাকে বলি, সেটা কিন্তু অনেকটা কমে আসে। মানে আপনাকে যখন কেউ গালিগালাজ করবে, স্বাভাবিকভাবেই আপনি কিন্তু একটু নিজেকে চুপসে একটু যাবে আর কি। গুটিয়ে নিবেন। সব কথা হ্যাঁ, আপনি হ্যাঁ। মন খুলে বলতে পারবেন না। এটাই বাস্তবতা। মানে এটাই হয় আমাদের দেশে। এবং বিগত আমলে কিন্তু আমরা এগুলাই দেখেছি। তাই না? বিগত না, আমলে সেটাই। কি হতো? যে আপনার আপনার যদি আপনি বঙ্গবন্ধুকে নিয়ে কোন সমালোচনা করতেন, আপনাকে বলত যে পাকিস্তানের চর। হুম, তাই না? তা হুম। এখন আপনি যদি বঙ্গবন্ধুকে নিয়ে প্রশংসা করেন বা বঙ্গবন্ধুর অবদান নিয়ে কথা বলেন কিংবা আপনি ৩২ নম্বরের যে ঘটনাটা ঘটানো হলো এটার প্রতিবাদ করেন, আপনাকে বলা হবে ভারতের চর। অর্থাৎ না, আমরা সেটাই। মানে একে অপরকে শুধু চরই বানাচ্ছি। আমরা হ্যাঁ, কিন্তু হ্যাঁ। ঐক্যবদ্ধ জাতিতে রূপান্তরিত এখনো হতে পারিনি, ভবিষ্যতেও হতে পারবো কিনা আমার সন্দেহ আছে। আর আপনি গণমাধ্যমের স্বাধীনতার বিষয়ে যেটা বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম স্বাধীনতার পর থেকে কোনোদিনই মানে স্বাধীন ছিল না। সকল সময়ই সে বিপরীত স্রোতের ভেতর দিয়েই তাকে যেতে হয়েছে। এখনো তাকে বিপরীত স্রোতের ভেতর দিয়ে যেতে হচ্ছে। যেটা নতুন সংযোজন হয়েছে এই সরকার আমলে, সেটা হচ্ছে সরকারের একটা প্রচ্ছন্ন নীরবতা এবং সমর্থন যেটা কোনো সরকার এর আগে সরাসরিভাবে কিংবা প্রচ্ছন্নভাবে সে পেছন দিয়ে সমর্থন দিয়েছে হয়তো। কিন্তু সরাসরিভাবে আপনার সরকারের দিক থেকে কোনো গণমাধ্যমকে রিপ্রেস করা। আপনি দেখবেন যে এই সরকারের যিনি প্রেস সচিব, সিনিয়র প্রেস সচিব, উনি তো প্রেস সচিব ছিলেন। পরে উল্টাপাল্টা কথা বলার জন্য উনাকে প্রমোশন দেওয়া হইছে। তো এই প্রেস সচিব দেখবেন বিভিন্ন সময়ে বিভিন্ন সাংবাদিককে নিয়ে আন্ডারমাইন করে Facebook এ স্ট্যাটাস দেন। অর্থাৎ না, একটা উনি একটা একটা ক্ষেত্র এক্সাম্পল প্রস্তুত ছিল করে আরকি, দেন। যে মতিউর রহমান চৌধুরী, আমারও তিনি সাবেক সম্পাদক। মতি ভাই তো দীর্ঘ সময় ধরে, বহু বছর ধরে, প্রায় ৪০-৫০ বছর ধরে সাংবাদিকতা করেন, এবং তিনি আ সাংবাদিক সম্পাদক হিসেবে খুবই প্রতিষ্ঠিত, এবং উনার অনেক নাম আরকি। এই মানে শফিক ভাই, যার কথা হুম, বললেন আরকি, শফিক ভাই একসময় মতি ভাইয়ের প্রশংসাসূচক ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। আবার কিছুদিন আগে একটা আর্টিকেল নিয়ে তিনি মতি ভাইয়ের নিন্দামন্দ করলেন, এবং মতি ভাই বিভিন্ন সময়ে, মতিউর রহমান চৌধুরী বিভিন্ন সময়ে বলে আসছিলেন যে আসলে এখন সবকিছু লেখা যাচ্ছে না আরকি। অদৃশ্য একটা চাপ, অদৃশ্য একটা সেন্সরশিপ আসছে, চাপ আসছে, সবার বিরুদ্ধে লেখা যায় না। আপনাকে একটু মনে করিয়ে দিতে চাই যে প্রথম আলোর যে
আহ, জনমত জরিপ, সেটিও আমি শুরুতেই বলেছিলাম যেটা যে আহ, মানুষ মনে করছে যে 65.9% লোক এই সরকার মত প্রকাশের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে সফল। কিন্তু একই সঙ্গে আমি আপনাকে আহ, বলি যে মতামত প্রকাশ বা গণমাধ্যমের স্বাধীনতা, আপনি বিজয় দিবস চলছে, আমরা আগে যেমনটা দেখতাম যে বিজয় দিবস মানে ডিসেম্বর শুরু হলেই টেলিভিশনের কর্নারে বিজয় দিবসের একটা লোগো থাকতো, পত্রিকাগুলোতে এটা নিয়ে প্রতিদিনের আয়োজন থাকতো। কিন্তু টেলিভিশনে তো সেই লোগো নাই, মানে কেন এইটা হঠাৎ করে, মানে একটা দেশের বিজয় দিবস শুরু হয়েছে, এটা তো একটা আনন্দের মুহূর্ত, একটা উদযাপনের ব্যাপার। তো কেন টেলিভিশন গুলো যদি মত প্রকাশের স্বাধীনতাই থাকে, গণমাধ্যমের স্বাধীনতা 71-এর পর থেকে যেটা সরকার থেকে বলা হচ্ছিল যে সবচেয়ে বেশি ভোগ করছে, স্বাধীনতা ভোগ করছে, তাহলে এই বিষয়গুলো নাই কেন? আপনার কি মনে হয়? কেন নাই এটা আমারও একটা প্রশ্ন। যে সরকার কি গণমাধ্যমকে মানা করেছে এগুলো করতে? আমার মনে হয় না যে সরকার এগুলো করতে মানা করেছে। গণমাধ্যম কেন এরকম ডিরেক্টলি করছে? এটা কিন্তু ডিরেক্টলি মানা একটা করছে, হ্যাঁ? ডিরেক্টলি মানা করছে না, সরাসরি ডিরেক্টলি মানা করছে না। হ্যাঁ। সেটাই সেই জায়গাটাতেই আমি আসছি যে সরকার তো মানা করছে না। যেমন আগের সরকার আমলে কি হতো? মানে আমি একটা গবেষণা করেছি এবং সেটা আ সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ থেকে পাবলিশ হয়েছে। এটার টাইটেলটা হচ্ছে "ইনভেস্টিগেটিং প্রেস ফ্রিডম চ্যালেঞ্জেস ইন দ্য পোস্ট শেখ হাসিনা এরা"। এটা আমার সাথে আরেকজন গবেষকও কাজ করেছেন। তিনি আ সহকারী অধ্যাপক বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস এর নাদিয়া নাহারিন রহমান। আমরা দুজন মিলে এই কাজটা করেছিলাম। সেইখানে কিন্তু আমাদের একজন পার্টিসিপেন্ট কিন্তু বলেছেন যে আগের সরকার আমলে যেটা হতো যে ৭ই মার্চ ধরা যাক। ৭ই মার্চের সময় আমাদেরকে সরকারের পক্ষ থেকে বলা হতো টক শো করতে হবে, স্পেশাল রিপোর্ট থাকতে হবে, একটা প্যাকেজ থাকতে হবে। মানে এই হুম, প্রেশারটা তারা দিত। হুম, তো হুম। উনি বলছেন, পার্টিসিপেন্ট আমাকে বলছেন যে মানে ৭ই মার্চ আসলে তো স্বাভাবিকভাবেই আমরা এই দিবসটার গুরুত্ব এটা নিয়ে আমরা আলোচনা করব, একটা কথা বলব। আলোচনা হবেই, কিন্তু হ্যাঁ। যখন আমার উপরে নির্দেশনা আসে, তখন কিন্তু হুম। আমি বিরক্ত বোধ করি। এবং আমার মধ্যে তখন একটা ফিয়ারনেস ও আসে যে আমি যেই স্বাধীনভাবে ৭ই মার্চের কথাটা বলতে চাচ্ছিলাম, সেইটা তখন আর আমি বলতে পারি না। তখন আমাকে অনেক কিছু ভাবতে হয়। হয়তো ৭ই মার্চ নিয়ে তো সমালোচনার কিছু নাই। কিন্তু হ্যাঁ, হ্যাঁ। কোনটা ঢোকালে আসলে সরকার নাখোশ হতে পারে, সেই জায়গায় সাবধান হতে হয়। অর্থাৎ এই যে সেলফ সেন্সরশিপ এর জায়গাটা কিন্তু এভাবে তৈরি হয়। আর এই সরকার কি করছে? এই সরকারের কিন্তু কোনো সহজে তারা মানে অফিসে ফোন দেওয়া আগে যেটা হতো আমরা দেখেছি। আপনারও অভিজ্ঞতা আছে। হুম, আপনিও হুম। বাংলাদেশের গণমাধ্যমে দীর্ঘদিন কাজ করেছেন। অফিসে ফোন দিত, কোন নেতা ফোন দিত, মন্ত্রী ফোন দিত কিংবা বিভিন্ন এজেন্সি থেকে গোয়েন্দা ফোন আসতো। সংস্থার সেটা থেকেও হয়তো ফোন এখন আসতো। সেভাবে নাই কিংবা থাকলেও সেটা এখন টোনটা চেঞ্জ হয়েছে। সফট টোন হয়ে গেছে। কিন্তু এখন এটা আমাদের যে গবেষণাটা আমরা করেছি, প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু আমরা এটা দেখিয়েছি যে একটা নন স্টেট অ্যাক্টরস এর উত্থান হয়েছে। স্টেট অ্যাক্টরস মানে হচ্ছে যে সে সরকারে নাই, কিন্তু সে সরকার ঘনিষ্ঠ। আচ্ছা। অর্থাৎ আপনার নিশ্চয়ই মনে আছে যে দিগন্ত টেলিভিশন, এটিএন নিউজের মানে সম্ভবত ২ জন কিংবা ৩ জনের সাংবাদিক ৩ জনের ৩ জন সাংবাদিকের চাকরি চলে গিয়েছিল। হুম, হুম। আ স আপনার সংস্কৃতি উপদেষ্টাকে একটা প্রশ্ন করার জন্যে। আপনার চ্যানেল আই, মনে আছে? চ্যানেল আই, দিগন্ত টেলিভিশন। চ্যানেল হ্যাঁ, আই এর একজন সাংবাদিক সহ হ্যাঁ, ৩ চ্যানেল জন আই চাকরি আমি গিয়েছিল। নামটা এই মুহূর্তে না। ভুলে গেছি। ৩ জনের চাকরি গেছে বা ২ জনের চাকরি হুম, গেছে। হুম, হুম। এটা কি সরকার বলেছে তাদের চাকরি খেয়ে দিতে? সরকার কিন্তু বলে নাই। একটা Facebook পেজ থেকে আমন্ত্রণ এসছে যে তাদেরকে যদি চাকরিচ্যুত করা না হয় তাহলে সেই গণমাধ্যমের অফিস ঘেরাও করা হবে। হুম। তাই না? কিংবা সেখানে তারা যাবেন। তো স্বাভাবিকভাবেই একটা প্রতিষ্ঠান যখন দেখে যে এটা তো মব ক্রিয়েট হতে পারে। কারণ বাংলাদেশে তো মব এখন খুব মানে স্বাভাবিক পর্যায়ে চলে আসছে। এমন একটা মানে অবস্থায় কমন আমরা আছি কমন যে কমন মবটাই এখন বিষয় আমাদের আরকি। কাছে হুম। হ্যাঁ। তো সে তাকে বাঁচানোর জন্যে সেই সাংবাদিককে তার বিসর্জন দিতে হয়েছে। মানে প্রতিষ্ঠানকে তো বাঁচাতে এইটা গিয়ে তো সাংবাদিককে অটোমেটিক্যালি ছাঁটাই করতে হয়েছে। অটোমেটিক্যালি ছাঁটাই করতে হয়েছে। এখন এই ঘটনাটার পর আপনি দেখেন, সরকারের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হলো যে, সরকার বলে নাই এই সাংবাদিকদেরকে ছাঁটাই করতে বা তাদের হুম। চাকরিচ্যুত করতে।
আচ্ছা সরকারের দায়িত্ব কি এইটা? আপনি আমাকে বলেন। সরকারের দায়িত্ব ছিল যে কারা সংবাদ মাধ্যমের হুমকি দিল, কারা সেখানে মব করতে হ্যাঁ, যেতে হ্যাঁ। চাইল তাদের আ যে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং সেই সংবাদ মাধ্যমকে সাহস দেওয়া যে তোমরা ওকে চাকরিতে ফিরিয়ে নাও। আমরা আছি তোমাদের সাথে। সিকিউরিটি তার আমরা বাক দেব। স্বাধীনতা রক্ষা হুম। করার দায়িত্ব তো সরকারের। তো হ্যাঁ, হ্যাঁ, সরকার যদি এটা বলে যে আমরা এটার সাথে জড়িত না। মানে সে একটা বিবৃতি দিল যে আমরা তো তাকে চাকরিচ্যুত করতে বলি নাই। তুমি হ্যাঁ। তাকে চাকরিচ্যুত করতে বলো নাই। কিন্তু তোমার তো দায়িত্ব ভাই সে যেন চাকরিটা করতে পারে। করতে পারে। তার নিরাপত্তার দায়িত্বটা তো তোমার ছিল। তুমি সেখানে কি দায়িত্ব পালন করেছো? অর্থাৎ সরকার নিজে করে নাই, এটা সে বলেছে। কিন্তু একটা নন স্টেট অ্যাক্টরস যারা সরকারের সাথে সম্পর্কযুক্ত, সরকারের সমর্থনপুষ্ট, মদতপুষ্ট সেই গোষ্ঠীগুলা কিন্তু গণমাধ্যমের মধ্যে ফিয়ার তৈরি করছে। ইভেন এই যে যমুনা টেলিভিশনের ঘটনায় আপনি দেখেন, বিদেশ থেকে হুমকি দেওয়া হলো যে সে যদি আবার কোন অনুষ্ঠান করে তাহলে আ যমুনা টেলিভিশনের উপরে তারা হামলা করবে বা যমুনা হামলা করবে বা টেলিভিশন ঘেরাও করবে। এরকম একটা হ্যাঁ, আহ্বান জানানো হলো। এবং আমি যমুনা টেলিভিশনকে মানে কি বলবো? বাহবা দেই এবং মানে সাবাসী দেই যে নিকোল আপা আবার প্রোগ্রামটা করতে পেরেছেন। যমুনা টেলিভিশন এই ভয়টা পায় নাই। এবং এটাই হচ্ছে গণমাধ্যমের মূল দায়িত্ব। যদি মূল আপনি একবার ভয় পেয়ে যান, তাহলে এই ভয় কিন্তু আপনাকে একদম মানে মাটির তলে ঢুকিয়ে দিবে। সুতরাং গণমাধ্যমকেও সাহসী হতে হবে এবং সাহস যমুনা টেলিভিশন এই সাহসটা অর্জন করতে পেরেছে কেন? কারণ তারা জুলাই মাসে যেই ভূমিকাটা রেখেছে ২০২৪ এ, ওই সময় তো তারা সাহস দেখিয়েছে। আওয়ামী লীগ সরকারের হুম, সময়ে যখন হুম। ব্যাপক পরিমাণ সেন্সরের মধ্যে গণমাধ্যম পড়ে যাচ্ছিল, যমুনা টেলিভিশন ঠিকই তার দায়িত্বটা পালন করার চেষ্টা করে গেছে। তো ও সময় যদি সাহস দেখাতে পারে, এখন সে সাহস দেখিয়েছে। আর বাকি যারা আছে তারা আগেও ভয় পেত, এখনো ভয় পায়। সেটাই তো না আমাকে কিন্তু এখন বলতে হয়। আপনি আপনি যে আলোচনার আপনার কথায় বললেন যে সরকার হয়তো কোনো কিছু করছে না। মানে সরাসরি ডিরেক্টলি কোনো কিছু করছে না। কিন্তু আপনার নিশ্চয়ই খেয়াল থাকার কথা যে আবু আলম শহীদ খান নামে একজন সাবেক সিনিয়র সচিব তিনি টক শোতে বেশ সক্রিয় ছিলেন। তাকে কিন্তু একটা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মানে বলা হচ্ছে হুম। যে আবু আলম শহীদ খান কেন এত কথা বলবে? এজন্য তাকে মিথ্যে মামলা এটা সকলেই জানে এবং মনে করে যে এটা আসলে একটা মিথ্যা মামলায় তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তো আরো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে কথা বলতে গিয়ে উম একজন অধ্যাপক, আইনের অধ্যাপক হাফিজুর রহমান কার্জন এবং একজন সাংবাদিককে অ্যারেস্ট করা হয়েছিল। যদিও তারা পরে জামিন পেয়েছেন। ইন্টারন্যাশনালি নানা রকম প্রেশার এবং দেশে সমালোচনা হওয়ার কারণে আরকি। তো এইটা তো এক ধরনের কি আ ঝিকে মেরে বউকে শেখানোর মতো যে প্রবাদ, যে একজন দুজনকে হুম, অ্যারেস্ট করে এটা এটা অন্যরা এটা যেন সকল কথা না সক বলেন। এটা এটা আপনি যদি মানে ফ্রিডম অফ প্রেস নিয়ে একটু পড়াশোনা করেন, বিশেষ করে আমাদের এই সাউথ এশিয়ার রিজনে আপনি দেখবেন যে এটাই হয় এবং এটাই প্র্যাকটিস যে আপনি একজনকে ধরবেন আর বাকিদেরকে বার্তা দেবেন। এটাই নিয়ম এবং এটাই মানে আমাদের এই সাউথ এশিয়াতে বেশি হয়। আ আমি যদি অন্যদিকে যাই টার্কিতে বেশি হয়। রাশিয়াতে তো মানে যেগুলোতে অথরিটারিয়ান সরকার জেঁকে বসে আছে সেসব দেশে তো বেশি হয়। আর সাউথ এশিয়ায় এগুলো খুব অহরহর ঘটনা যে আপনি একজনকে উম মানে শাস্তির আওতায় এনে চাপ প্রয়োগ করে বাকিদেরকে আপনি বুঝাবেন যে তোমরাও যদি এরকম করো আমি তো মানে তোমাদের অবস্থাও এরকমই হবে। এইটা ফিয়ার কালচার। মানে এই ফিয়ার কালচারটা তৈরি করে কিন্তু রাষ্ট্র থেকে। এখন যেই সচিবকে গ্রেফতার করা হয়েছে, সেই সচিবের নামে মামলা কি সরকার দিয়েছে? না সেটা তো সাধারণ মানুষ দিয়েছে আরকি। সাধারণ মানুষ দিয়েছে না পুলিশ দিয়েছে? সন্ত্রাস বিরোধী আইনে মামলা। আ সম্ভবত হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে আরকি। তার বিরুদ্ধে আচ্ছা, অনেকগুলো মানে এইটা কি আচ্ছা। যে তো একজন আম একটা মামলা করেছে সেটা সত্য মিথ্যা যাচাই বাছাই না করে সরকারের একটা শক্তি আছে যে ধরে ফেলা আরকি। মানে তাকে এইটা নিয়ে অ্যারেস্ট করে আমার রাখা আরকি। আমি এটা নিয়ে আমি Facebook এও বহুবার বলেছি। আমাদের যিনি আইন উপদেষ্টা, দেখেন আমাদের আইন উপদেষ্টা কিন্তু দীর্ঘদিন মানবাধিকার নিয়ে কথা বলেছেন। আইনের হ্যাঁ, শাসন নিয়ে কথা বলেছেন। অনেক মানুষ উনাকে অনেক পছন্দ করেন। এবং উনি এখানে উপদেষ্টা হিসেবে যে এসেছেন, আমি মনে করি ওনার অতীত পপুলিস্ট যে অ্যাক্টিভিজম বা পপুলিজম অ্যাক্টিভিস্ট যে বা অ্যাক্টিভিজম যে উনি করেছেন, সেটাই কিন্তু উনার মূল ভিত্তি ছিল।
তাই না? উনি মূলনীতি ছিল। দীর্ঘদিন হ্যাঁ, আওয়ামী লীগের হ্যাঁ, বিরুদ্ধে হ্যাঁ। সোচ্চার হুম, ছিলেন, হুম, সাহসের সাথে হুম, কথা হুম। বলেছেন। আচ্ছা, উনি এখন আইন উপদেষ্টা। উনার বক্তব্যগুলো যদি আপনি দেখেন, আমার মাঝে, মাঝে খুব আফসোস হয় যে ডক্টর আসিফ নজরুল একজন অধ্যাপক এবং উনি আইনের কিছু জানেন না, এটা তো আমার মনে হয় না। কিংবা না, উনি মানবাধিকারের কিছু জানেন না, এটা তো আমার মনে হয় না। জানেন বলেই উনারা একটা চালাকি করেন। চালাকিটা ১ম চালাকিটা কি? উনি দেখবেন একটা বিবৃতি দেয় হত্যা মামলা নিয়ে। মানে হুম, বক্তব্য দেয়। হুম, হুম। হত্যা মামলাগুলো মানে সাংবাদিকদের নামে বা যেসব মিথ্যা হত্যা মামলা হয়েছে, সেগুলো নিয়ে উনি বক্তব্য দেন যে, যেই কোন নাগরিক যদি কোন নাগরিকের নামে মামলা করে, রাষ্ট্র তো তা সেটা মানা করতে পারে না। আমরা তো আচ্ছা, না করতে পারি না আরকি। কোন নাগরিক যদি কোন নাগরিকের নামে ভুয়া মামলা করে, রাষ্ট্রের কিছু করার নাই? না, মানে অবশ্যই, আমার খুব অবশ্যই। অদ্ভুত লাগে উনার এসব কথাবার্তা শুনলে। এবং এটা হচ্ছে উনার একটা চালাকি। এটা হচ্ছে মানবাধিকারের চালাকি পথ। মানে এই পথটা দিয়েই উনি বের হবেন। যে এটা মামলা হয়েছে, আমার তো কিছু করার ছিল না। ভাই, তোমার কাজ হচ্ছে আইনের শাসন প্রতিষ্ঠা করা। তো তুমি আইনের শাসন কেন প্রতিষ্ঠা করতে পারছ না? আরেকটা ২য় চালাকিটা হচ্ছে, ওনাকে আপনি কিছু প্রশ্ন করবেন, উনি বলবেন এটা আমার ডিপার্টমেন্ট। মানে হত্যা মামলায় একজন সাংবাদিক গ্রেফতার যদি হয় বা একজন মানুষকে যদি গ্রেফতার করা হয়, উনি বলবেন এটা স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কথা বলেন। মানে আপনি, মানে এটা একটা তো দায় আপনাদের এড়িয়ে সরকার, যাওয়ার একটা প্রবণতা আরকি। তাই না? এটা তো হ্যাঁ, আপনাদের হ্যাঁ। সরকার। আপনাদের সরকারের ভেতরে আপনারা আলোচনা করছেন না? আপনি কি একবার বলেছেন যে আমি ক্যাবিনেটে এটা নিয়ে প্রতিবাদ করেছি যে ভুয়া হত্যা মামলায় কেন মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে? আপনি কি এটা নিয়ে সেটাই, কথা বলেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কিংবা স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে? আমি সেটাই, মানে সেটাই। আমি বুঝি না যে ওনারা হচ্ছে, এইজন্যে আমি মনে করি যে ওনারা মানবাধিকারের সকল ফাঁকফোকর জানেন, যে কোনটা হলে আসলে ওনারা মানবাধিকারের ট্র্যাপ এ পড়বেন না। কারণ মানবাধিকারের যে ইন্ডিকেটর গুলো আছে, ওনারা তো দীর্ঘদিন কাজ করেছেন। হ্যাঁ, ওনারা হ্যাঁ, 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 অনেক হ্যাঁ, ভালো হ্যাঁ। জানেন। তো উনারা জানেন যে কোন কাজটা করলে আসলে মানবাধিকার লঙ্ঘনের দায় তাদের কাঁধে আসবে না। এবং ওভাবেই উনারা কাজ করেন। এইজন্যই কথা দেখবেন যে বলেন। এই চালাকি তারা করেন। আর আমার আরেকটা বিষয় হচ্ছে যে এতগুলো মানুষকে যে অ্যারেস্ট করা হচ্ছে, সবাই কি আওয়ামী লীগ করে? কিংবা না, আওয়ামী লীগ হলেই সে দোষী? এইটা কি আপনার কোন আইনে আছে? না, আপনি সেটাই দেখবেন অবশ্য। যে আচ্ছা, এই যে এইটা এটা একটু আমরা ভিন্ন দিকে যাচ্ছি আরকি। আমরা একটু আরেকটু হ্যাঁ, ফোকাসড হই যে, আচ্ছা, আপনার কি মনে হয় যে বাংলাদেশের গণমাধ্যমগুলো এখন যথাযথ কাভারেজ, মানে ঘটনাগুলো তুলে ধরছে কিনা তাদের গণমাধ্যমে আরকি? সেটা কি মনে হয় নাকি কোনো পার্সিয়াল আ আ হচ্ছে আরকি? কিংবা মানে এই যে মব বললেন, এই যে নন স্টেট অ্যাক্টর এর যে হুমকি বললেন, সেইটার হুম, ভয়ে বেশিরভাগ গণমাধ্যমই মানে সেলফ সেন্সরশিপ এ চলছে কিনা। একটা এক্সাম্পল শুধু আপনাকে দেই। যেমন ধরেন যে বাংলাদেশে জঙ্গি তৎপরতার আ ঘটনা আমরা দেখেছি বিভিন্ন সময়ে আরকি। তো এই ৫ আগস্টের পরে বাংলাদেশের যে বড়, বড় গণমাধ্যম সবারই একটা রেগুলার রিপোর্ট আমরা দেখতাম আরকি, অনুসন্ধানী রিপোর্ট। কিন্তু এই ৫ আগস্টের পরে ২৪ এর কোন গণমাধ্যমে এই জঙ্গি তৎপরতা নিয়ে কোনো অনুসন্ধানী বা বড় কোনো রিপোর্ট কিন্তু আমার চোখে পড়েনি। কোন গণমাধ্যমেই আমি দেখিনি। ইভেন টিটিপির, পাকিস্তানের যে টিটিপির হয়ে যুদ্ধ করতে গিয়ে যে বাংলাদেশী তরুণরা মারা যাচ্ছে, সেগুলো নিয়েও আমি যদি একবারে নাম ধরে বলি যে প্রথম আলো, ডেইলি স্টার, সমকাল, এগুলাতে কোনো আমি অনুসন্ধান প্রতিবেদন, বড় প্রতিবেদন দেখতে পাচ্ছি না। তো এইটা কি ওই যে এক ধরনের নন স্টেট অ্যাক্টরের যে হুমকি, সেটার কারণে কি অটো সেন্সরশিপ চলছে? অবশ্যই নন স্টেট অ্যাক্টর এবং স্টেট এর নীরবতা। মানে আপনি আপনার ঘটনা দিয়েই দেখেন না। মানে আপনি তো জঙ্গি নিয়ে একটা রিপোর্ট করেছিলেন এবং আপনার রিপোর্টটা কিন্তু সরকারের পক্ষেই যাওয়ার কথা। আমার যতটুকু মনে পড়ে হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশের জঙ্গিবাদের মানে যেই কর্মকান্ডগুলো চলছে উগ্রবাদীদের, সেইটা আন্তর্জাতিক অঙ্গনে সরকারের সম্মানপূর্ণ হচ্ছে ভাবমূর্তি ক্ষুণ্ণ সম্ভবত। করছে। হ্যাঁ। হ্যাঁ, মানে হুম। এটা ছিল একটা পজিটিভ রিপোর্ট গভর্নমেন্টের জন্য। আপনি হ্যাঁ। যখন জঙ্গিদের হুমকি পেলেন, আপনি কি সরকারের সহযোগিতা পেয়েছেন? না, সেই যে হুমকি দিয়েছে, আমি জিডি করেছিলাম, সেটার কোনো তদন্তও হয় নাই। কিংবা তাকে অ্যারেস্ট তাইলে? করা, তাকে আইনের আওতায় আনা কোনো কিছুই হয়নি আরকি। তাইলে? উল্টা কিন্তু আপনার সোশ্যাল মিডিয়ায় একটা ট্রায়াল হইছে। ট্রায়াল তাই না? হয়েছে। আপনার হ্যাঁ, অতীতে এটার একটা স্ট্যাটাস এনে উল্টা আপনাকে ট্রায়াল হ্যাঁ, করে দিয়েছে সরকারপন্থী কিছু লোক। হ্যাঁ, সরকারপন্থী বলতে আমি বোঝাই যে কোন কিছু
কোনো ন্যায়ের কথা বললে এই মুহূর্তে যে সমস্যাটা হয়ে গেছে যে আপনি যখন কোনো ন্যায়ের কথা বলতে যাবেন সেটা আওয়ামী লীগের পক্ষে চলে যাবে। পক্ষে এটাই চলে হয়। যাবে। অতীতে হ্যাঁ, যখন কেউ ন্যায়ের কথা বলতো তখন সেটা জামাতের পক্ষে চলে যেত কিংবা বিএনপির বিএনপির পক্ষে পক্ষে চলে যেত। চলে যেত। তখন হুম, সরকারের যেই চেলা-চামুন্ডারা আছে তারা কি বলতো? যে এই বিএনপির দালাল বা জামাতের বিএনপির দ্বারা দালাল জামাতের এরকম দালাল, বলতো না? হ্যাঁ। তো হুম, এখনো তো তাই ঘটছে। অর্থাৎ এটাও আমাদের গবেষণায় এসছে যে ট্যাগিং কালচার মানে আমরা ৫ই আগস্টের ঘটার পেছনে কিন্তু একটা বড় কারণ ছিল কি? ট্যাগিং কালচার। মানুষ মানুষকে খালি ট্যাগ করছে। কোন ঐক্যবদ্ধতা নাই। সমাজের মধ্যে ইনক্লুসিভিটি নষ্ট হচ্ছে। মানুষের সম্পর্ক নষ্ট হচ্ছে এই ট্যাগিং কালচারের কারণে। এবং আমি কিন্তু মনে প্রাণে খুব আশা করেছিলাম যে ৫ই আগস্টের পরে মনে হয় এই ট্যাগিং কালচারটা আর থাকবে না। ট্যাগ কারণ বন্ধ মানুষ যেহেতু হবে। এটাতে বিরক্ত। হুম, কিন্তু আমি হুম। খুব অদ্ভুতভাবে দেখলাম যারা দীর্ঘদিন মানে ট্যাগিং কালচারের বিরুদ্ধে কথা বলে এসেছে, তাদেরই একটা বড় অংশ এই ট্যাগিং কালচারের মধ্যেই পড়ে গেছে এবং তারা ট্যাগ করছে মানুষকে। হ্যাঁ, ধরা যাক হ্যাঁ, কেউ আওয়ামী লীগই করে। ধরা যাক কেউ আওয়ামী লীগই করে এবং সে ইউটিউবিং করছে। ধরা যাক। বিদেশ থেকে অনেক আওয়ামী লীগাররা YouTube এ হ্যাঁ, যুক্ত হ্যাঁ, হয়েছে হ্যাঁ, না? কিংবা হ্যাঁ। কোনো এক সাংবাদিক সে YouTube করছে। YouTube এ সে কনটেন্ট দিচ্ছে। তার সরাসরি কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। কিন্তু এই যে সুশীল সাজা গত ১৬ বছরে যে কিছু সুশীল সেজেছে তাদের মধ্যে ১-২ জন আছে। আমি দেখেছি যে ওই সাংবাদিক কেন YouTube এ আসলো সেইটা নিয়ে হুম। উনি ভিডিও বানিয়েছেন এবং উনি বলেছেন সে হচ্ছে আওয়ামী লীগ। এরা হচ্ছে আওয়ামী লীগের দোসর। অর্থাৎ উনিও কিন্তু ট্যাগ করছেন। অর্থাৎ এই ট্যাগিং কালচার আমাদের দেশে যে একটা সাইকেলে রূপান্তরিত হয়েছে, এটা হচ্ছে তার প্রমাণ। যে আসলে আমরা এতদিন ট্যাগিং কালচারের বিরুদ্ধে ছিলাম এই কারণে যে কারণ আমি ট্যাগ খাচ্ছি। এইজন্য আমি হুম। বিরুদ্ধে। আর তখন কি আর এখন কি? এখন হচ্ছে আমি তো এখন পাওয়ারফুল হয়ে গেছি। সুতরাং আমি এখন ট্যাগ দিব। অর্থাৎ পাওয়ারফুল চেয়ারে যারা বসে, অর্থাৎ পাওয়ার পাওয়ারে যারা যে থাকবে, সেই হচ্ছে নির্ধারণ করবে আপনি কি আওয়ামী লীগ করেন, না আপনি বিএনপি করেন, না আপনি জামাত করেন। এটা হচ্ছে ওই পাওয়ার স্ট্রাকচার এর ভেতরে যারা থাকবে, তারা এটা নির্ধারণ করবে। তো এই ট্যাগিং কালচার আমাদের সাংবাদিকতাকে আরো নষ্ট করে দিয়েছে। সাংবাদিকতার আপনি যেটা বলছেন যে, আ আগের মতো স্বাধীনভাবে রিপোর্ট করতে পারছে কিনা? আগের মতো স্বাধীন মানে আগে তো আর স্বাধীনভাবে রিপোর্ট করা যায় নাই। কিন্তু কি দুর্নীতি নিয়ে কি আমাদের দেশে রিপোর্ট হয় নাই? এই যে হ্যাঁ, এত অবশ্যই শত, হয়েছে। শত হাজার, হাজার কোটি টাকা যে বিদেশে পাচার হয়েছে, এই গল্প কে ছেপেছে? মা এই স্টোরি মানে গুলো, গণমাধ্যমে ইনভেস্টিগেশন এসেছে গুলো কে বলেই তো মানুষ ছেপেছে? জানতে পেরেছে। তাই না? তো হ্যাঁ, এগুলো তো গণমাধ্যমের মাধ্যমেই আপনারা জেনেছেন। ক্রস ফায়ার হচ্ছে। কারা এটা প্রকাশ করেছে? ওই যে হুম। কক্সবাজারের এক কাউন্সিলরকে যে ক্রস ফায়ার করে মেরে দিল তার মেয়ে, ওই যে "আব্বু তুমি হ্যাঁ, কাঁদতেছো যে।" হ্যাঁ, হ্যাঁ। মানুষের চোখে পানি চলে আসছে। এই এই রিপোর্ট কে ছেপেছে? এই গণমাধ্যমই দেশের চেপেছে। গণমাধ্যমই কিন্তু ছেপেছে। হ্যাঁ, গণমাধ্যম পূর্ণ স্বাধীন ছিল না। পূর্ণ স্বাধীন তো এখনো নাই। তখন রাষ্ট্রীয় যন্ত্র আপনাকে প্রেশার দিচ্ছে, এখন নন স্টেট অ্যাক্টররা আপনাকে প্রেশার দিচ্ছে। পার্থক্য শুধু এতটুকুই এবং এবং রাষ্ট্রযন্ত্র এখন নীরব ভূমিকা পালন করছে। এবং তাই না? একই সঙ্গে আরেকটা বিষয়। বাংলাদেশের হ্যাঁ, গণমাধ্যমের একটা বড় সমস্যাটা আমি বলি। বাংলাদেশের গণমাধ্যমের একটা বড় সমস্যা হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তন হওয়ার সাথে, সাথে গণমাধ্যমের চরিত্র পরিবর্তন হয়ে যায়। আপনি ৫ আগস্টের সকাল পর্যন্ত গণমাধ্যমের চরিত্র যে যদি চরিত্র দেখেন, ছিল। আর শেখ হাসিনা হেলিকপ্টারে চড়ে যখন ভারত চলে গেলেন, তার পরের সময় থেকে গণমাধ্যমের চরিত্র দেখেন, সম্পূর্ণ 360 ডিগ্রি সে টার্ন করেছে। টার্ন করেছে। অধিকাংশ গণমাধ্যম, তাই না? এটাকে এটাকে অনেকটা মানে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, সহযোগী অধ্যাপক, উনি এটাকে বলেন হচ্ছে আ পলিটিক্যাল ক্লায়েন্টেলিজম। মানে ক্লায়েন্টেলিজম মানে হচ্ছে গণমাধ্যম হচ্ছে ক্লায়েন্ট, পলিটিক্যাল পার্টির ক্লায়েন্ট এবং কর্পোরেট প্রতিষ্ঠানের ক্লায়েন্ট। অর্থাৎ যে যখন ক্ষমতায় আসবে সে তারই ক্লায়েন্ট হবে। আজকে আওয়ামী লীগ আছে, সে আজকে আওয়ামী লীগের হয়ে যাবে। কালকে বিএনপি আসবে, বিএনপির হয়ে যাবে। পরশু জামাত আসবে, জামাতের হয়ে যাবে। এটা হচ্ছে তার চরিত্র। কিন্তু সে এটাও অটোমেটিক তো শিফট করে। এটাও তো তাই সত্য না? যে এবং এই শিফটটা কেন গণমাধ্যমগুলো, হয়? হ্যাঁ, গণমাধ্যমগুলো গণমাধ্যম হয়ে উঠতে পারেনি আরকি। এই যে পলিটিক্যাল হ্যাঁ, বায়াসনেস যে আপনি বললেন আরকি, আগেও ছিল, এখনো পৃথিবীর হচ্ছে। হ্যাঁ, পৃথিবীর আপনি যদি আমেরিকার দিকেও তাকান, আমেরিকার গণমাধ্যম কিন্তু বলে দেয় যে, "আমি এই পলিটিক্যাল আইডিওলজির বিশ্বাসী।"
হ্যাঁ, এটা ওদের এডিটোরিয়াল পলিসির মধ্যেই থাকে। কিন্তু বাংলাদেশ কি? বাংলাদেশে আমরা কেউ কিন্তু বলি না। আমরা সবাই বলি যে আমরা ভাই নিরপেক্ষ। নিরপেক্ষ। এখন নিরপেক্ষ মানে কি? নিরপেক্ষ মানে আমি ভাই সরকারপন্থী। হ্যাঁ, তাই তো? মূল বিষয় হচ্ছে এইটা। আমি আ বা আওয়ামী লীগ যতদিন থাকবে শেখ মুজিবুর রহমানের আগে বঙ্গবন্ধু লিখবো। আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে যাবে, শেখ মুজিবের নামের আগে থেকে বঙ্গবন্ধু সরে যাবে এবং জিয়াউর রহমান হয়ে যাবে স্বাধীনতার ঘোষক। মানে এগুলো তো আমরা দেখে এসছি। এখন এই কালচারের পরিবর্তন কিন্তু করতে হবে সাংবাদিকদের। সমস্যা আমাদের সাংবাদিকদের সমস্যা। এটা কিন্তু রাষ্ট্রের সমস্যা বলে আমরা আর মানে না, রাষ্ট্রেরই সব সমস্যা। সাংবাদিকদের যে এটা বলাটা সমস্যা উচিত না। সেটা আমি আপনাকে একটু ইনসার্ট দিয়ে দেই আরকি। এই যে ধরেন অতীতে কখনো এরকম দেখা যায়নি যে সরকার পরিবর্তনের সাথে, সাথে জাতীয় প্রেস ক্লাব থেকে একের পর এক সদস্যদেরকে মানে সদস্যপদ স্থগিত করা। কিন্তু এবার আমরা দেখলাম যে অসংখ্য সদস্যদেরকে মানে কোনো কারণ ছাড়াই ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করে নানা জনে নানা লিস্ট, ওই যে নন স্টেট অ্যাক্টর এর কথা যে বললেন, তারা একটা করে হুম, লিস্ট করে, একটা লিস্ট, এবং সেই লিস্ট ধরে, হুম। ধরে একটা সাজানো খেলার মতো আরকি। যে ধরে একটা লিস্ট প্রকাশ করে, প্রকাশ করার সঙ্গে, সঙ্গে এখান থেকে বাছাইকৃত কিছু লোকজনকে সাংবাদিককে আ আ সদস্যপদ স্থগিত বা বরখাস্ত করা হয়েছে, হচ্ছে। তো এইটাও তো এক ধরনের আপনার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ এটা বা কেন হয়েছে? এটা আমি আমি যে এই কথাটা বললাম যে সাংবাদিকদেরই সমস্যা। গত ১৭ বছরে অনেক বিএনপি পন্থী মানে এই কথাটা বলতেও আমার খুব খারাপ লাগে যে সাংবাদিকের নামের আগে বিএনপি পন্থী, আওয়ামী বিএনপি লীগ পন্থী, পন্থী, আওয়ামী জামাত লীগ পন্থী পন্থী কেন এগুলা বলতে বলতে হয়। হবে? হ্যাঁ, সাংবাদিকদের কোনো পন্থী থাকার কথা না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের সেই পন্থীবাজ আছে। এবং এটা হয়েছে কিন্তু ৯০ দশকে। আপনি নিশ্চয়ই জানেন যে সাংবাদিকদের যে সংগঠন, সেই সংগঠন ২ ভাগ হয়ে যায়। একটা হ্যাঁ, বিএনপি, হ্যাঁ, একটা আওয়ামী লীগ। একটা আওয়ামী এই যে লীগ। রাজনীতি আমাদের সংগঠনের ভেতরে ঢুকেছে, মানে পলিটিক্স যে ঢুকেছে, ২ টা আদর্শ যে ঢুকেছে, এরপর থেকে কিন্তু সাংবাদিকতা কলুষিত হয়েছে। আপনার কর্পোরেট প্রতিষ্ঠানগুলো তাদের নিজস্ব স্বার্থে সাংবাদিকদেরকে ব্যবহার করে এবং কর্পোরেট প্রতিষ্ঠান সবসময় চেষ্টা করে যে আ পাওয়ার স্ট্রাকচার এর সাথে নিজেদের সম্পর্কটা ঠিক রাখতে। কারণ তার তো অন্য অনেক ব্যবসা আছে। সেই ব্যবসা ব্যবসাগুলোকে তার ঠিক রয়েছে। রাখতে হ্যাঁ। হবে। আর তো এগুলো গণমাধ্যমকে হচ্ছে হাতিয়ার হিসেবে, সাংবাদিকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করা আরকি। হ্যাঁ, তো এগুলো হচ্ছে আমাদের দেশের খুব কমন কালচার। আমরা সবাই এগুলো জানি। আমরা যারা বা আপনি আমার চেয়েও অনেক দীর্ঘদিন সাংবাদিকতায় কাজ করেছেন। আমি গণমাধ্যমে কমপক্ষে মানে ১০-১২ বছর তো আমার হয়েই গেছে। তো সেই মানে অভিজ্ঞতায় থেকে কিন্তু আমরা এগুলা দেখেছি। কিন্তু আপনি এই কালচারটা যদি দেখেন পৃথিবীর অনেক দেশে আছে। আমেরিকাতে তো আ আপনার বড়, বড় বিজনেস প্রতিষ্ঠানগুলো একসাথে ১০-১৫ টা প্রতিষ্ঠান সে চালায়। গণমাধ্যম সে হুম, চালায়। হুম। তার মতো করে। সরকার যেভাবে চায় সেভাবে সে পরিচালনা করার চেষ্টা করে। তো বাংলাদেশের সমস্যাটা হচ্ছে যে পলিটিক্যালি আমরা কখনো নিজেকে ঘোষণা দেই না। যে আমার হ্যাঁ, অ্যাকচুয়ালি হ্যাঁ। আদর্শটা কি? হুম, হুম। এই ঘোষণাটা দিলেই কিন্তু হয়ে যায়। আর সাংবাদিকতার এই যে আপনার প্রেস ক্লাবের ঘটনাগুলো কেন ঘটেছে? কারণ আপনি আগের আমলে যারা আওয়ামী লীগপন্থী সাংবাদিকরা ছিলেন, তারা অনেক বিএনপি পন্থী কিংবা জামাতপন্থী সাংবাদিকদেরকে উপরে উঠতে দেয় নাই। হুম, অনেকে হুম। কিন্তু জব করেছে। তাদের অনেকের চাকরি চলে গেছে। সহযোগিতা করে নাই। অনেকে চাকরি দিতে ভয় পেয়েছে। যে ও বিএনপি পন্থী জার্নালিস্ট। ওকে আমি যদি এখন চাকরি দেই আমি প্রেশারে পড়ব। না, এ ইভেন ধরনের আপনি ঘটনা তো আপনি আছে। আপনি আপনি যে বাসসে বাংলাদেশের যে সরকারি সংবাদ সংস্থা, সেটাতেও কিন্তু আ অনেক বিএনপি পন্থী, জামায়াতপন্থী লোকজন আওয়ামী লীগের আমলেও কিন্তু কাজ করেছে। কাজ যে কাজ করেনি করেছে। একেবারে তা কিন্তু না। করেছে হ্যাঁ, এবং আমি ওটাই বলছি যে হ্যাঁ, চাকরি হ্যাঁ, করতে পেরেছে। কিন্তু উপরে উঠতে দেয় নাই। মানে আপনি হ্যাঁ। একটা পলিসি মেকিং জায়গায় যে আসবেন, সেই জায়গাটাতে কিন্তু একটা প্রেশার ছিল। তো সেটা আপনি যখন এগুলো করে আসছেন, তো স্বাভাবিকভাবেই আপনি এখন ওই একই তোপের মুখে তো আপনি পড়বেন। তো এইটা হচ্ছে ৫ই আগস্টে আমরা আশা করেছিলাম যে এই ধরনের ঘটনা ঘটবে না। তখন যদি আমরা একটা সহনশীলতার পরিচয় দিতাম যে, আচ্ছা আমরা অতীতে যা করেছি, করেছি। এখন থেকে সাংবাদিকরা ঐক্যবদ্ধ থাকবে। কারণ আমাদের সাংবাদিকদের মধ্যে আমরা যেই পন্থীই থাকি না কেন, আমাদের সমস্যাগুলো কিন্তু এক। একই এটা কিন্তু হ্যাঁ। মাথায় রাখতে হবে। হুম। একই সমস্যা আমরা থাকি। তো আমরা ৫ বছর কিংবা ১০ বছরের জন্যে সুখ শান্তির জন্যে আমরা সারা জীবনের জন্য সুখ শান্তির কথা কেন আ চিন্তা এ করি? এ আমরা বিনষ্টটা কেন কেন করি আরকি? হুম। আমরা কেন সবাই একসাথে থেকে যে না আমরা আমাদের যে সাংবাদিকতা আমরা সেই সাংবাদিকতাটা করব।
আমরা আমাদের দলীয় আদর্শ থাকতে পারে ব্যক্তিগতভাবে, কিন্তু অ্যাজ অ্যান অর্গানাইজেশন হুম। সাংবাদিকদের অধিকার রক্ষার যে সংগঠন, সেইটাকে যেন আমরা কলুষিত না করি। আমরা আমাদের সাংবাদিকদের অধিকারের জন্যই কাজ করব। সে যেই পন্থী হোক। এই না জায়গাটায় আসতে হলে এটাতেই যেটা দরকার, হ্যাঁ, 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 হ্যাঁ। সেটা কিন্তু পলিটিক্যাল কনসেনসাস। মানে আমাদের যে গবেষণাটা আমরা করেছিলাম, সেখানে আমরা আমাদের ১১ জন পার্টিসিপেন্ট ছিল। ১১ জন পার্টিসিপেন্টের আমরা ইন ডেপথ ইন্টারভিউ করেছিলাম। প্রত্যেকেই কিন্তু বলেছে যে বাংলাদেশের গণমাধ্যম তখনই স্বাধীন হবে, যখন পলিটিক্যালি কনসেনসাস তৈরি হবে। অর্থাৎ পলিটিক্যাল পার্টি এবং রাজনীতিবিদ তাদের সিদ্ধান্ত নিতে হবে যে আমি আমার দেশের গণমাধ্যমকে স্বাধীনতা দিব কিনা। এই সিদ্ধান্তটাই হচ্ছে সবচেয়ে বড় মানে বড় বিষয়। আপনি যখন এই সিদ্ধান্তটা নিবেন এবং আপনি যখন আপনার সমস্ত প্রভাবকে গুটিয়ে নিবেন যে, "না, আমি আর প্রভাব খাটাবো না, তোমরা তোমাদের মতো কাজ করো।" এইটা যতদিন না হবে এই পন্থীবাজি কখনো যাবে না। আমাদের সাংবাদিক হয়রানি কখনো যাবে না। এই মিথ্যা মামলার হয়রানি কখনো যাবে না। নতুন, নতুন আইন আসতে থাকবে এবং ওই যে সাইকেলের মতো যে যখন ক্ষমতায় থাকবে সে তখন এগুলাকে ব্যবহার করবে। অ্যাবিউজ করবে এগুলো আরকি। আমাদের দেশে হইতে হবে। হ্যাঁ, হ্যাঁ আপনার সেটাই। আমেরিকার যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট আপনি ওখানে গেলে দেখবেন যে ফার্স্ট অ্যামেন্ডমেন্ট এ বলা আছে যে কংগ্রেস এমন কোন আইন পাস করবে না, যে আইন গণমাধ্যম এবং বাক স্বাধীনতাকে হরণ করবে। হস্তক হরণ করবে। অর্থাৎ এটা পলিটিক্যালি তারা ঐক্যবদ্ধ হয়েছে যে এমন কোন আইন আমরা পাস করব না। না তো সেটাই, বাংলাদেশে তো এটাই। ওইগুলো প্র্যাকটিস হতে হবে। আমি ব্যা আরেকটা কথা বলি এরপরে আপনি প্রোগ্রাম যদি শেষ করতে চান করবেন। হ্যাঁ, সেটা হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে যে বাক স্বাধীনতাও থাকবে এবং গণমাধ্যমের স্বাধীনতাও থাকবে। তারপরে একটা লিস্ট দিছে। কি, কি আপনি বলতে পারবেন না। আপনি ওই লিস্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে বেসিক্যালি আমাদের বাক স্বাধীনতাও নাই, আমাদের গণমাধ্যমের স্বাধীনতাও নাই। তো আমাদের পরবর্তী নির্বাচিত যে সরকার আসবে, এই সরকারের কাছে আমি এটা আশা করি না। এই সরকারের সংবিধান নিয়ে কথা বলারই কোনো অধিকার নাই। এটা আমি মনে করি। না, পরবর্তী যে নির্বাচিত সরকার আসবে, যেই আসুক আমি ওনাদেরকে অনুরোধ করব যে আর্টিকেল 39 এইটাকে দয়া করে আপনারা মডিফাই করেন। দেশ অনেক এগিয়ে গেছে। আমরা ২০২৫ সালে আছি। ১৯৭১ সালে আমাদের দেশ স্বাধীন হয়েছে। ওই তালিকা ধরে আপনি তালিকা দেন যে কি আমি বলতে পারব না। কিন্তু প্রত্যেকটা ডেফিনিশন থাকতে হবে। যেমন বলা আছে যে, বন্ধু রাষ্ট্রের সাথে আপনার সম্পর্ক খারাপ হয় এমন কোন কথা বলতে পারবেন না। আচ্ছা আমার বন্ধু রাষ্ট্র সিদ্ধান্ত নিবে কে? আপনি হ্যাঁ, আওয়ামী লীগ আমলে পাকিস্তানকে গালি দিতে পারবেন, আপনার কিছু হবে না। আমেরিকাকে গালি দিতে পারবেন, আপনার কিছু হবে না। আপনি বিএনপি আমলে ভারতকে গালি দিতে পারবেন, আপনার কিছু হবে না। তো আমার বন্ধু রাষ্ট্র কে? না সেটাই। মানে সরকারে হ্যাঁ, যে এটা থাকবে তার বন্ধু যে, সেই আমার বন্ধু। বিষয়টা কি তাই? এটা বিষয়টা তো তা না। আমার হ্যাঁ, বাংলাদেশের বন্ধু রাষ্ট্র যারা, তাইলে আমি মানে কোন কথাটা আসলে আমার হার্মফুল হবে, কোন কথাটা বিপজ্জনক হবে, এইটা আপনাকে নির্ধারণ করতে হবে এবং সেটা যেকোনো রাষ্ট্রের বিরুদ্ধেই কেউ যদি ওই ধরনের কথা বলে আপনার সেই ব্যবস্থা নিতে হবে। যে আমি এই যে এখন ভারতকে নিয়ে কি সব বলা হচ্ছে, তাই না? তো এখন হুম, ভারতকে নিয়ে বলা হচ্ছে সরকার কি তাদেরকে বলে কিছু? কিচ্ছু বলে না। তো এরকম আরকি। তো বরং আওয়ামী লীগ বরং আমলেও আমরা সরকারের দেখেছি। সরকারের শীর্ষ শীর্ষ ব্যক্তিরাই তো বলেছে আরকি বিভিন্ন সময়ে আরকি। খোদ হ্যাঁ, প্রধান ওপেন বলেছে। উপদেষ্টাও এই নেওয়ার আগে মানে শপথ নেওয়ার শপথ আগেও নেওয়ার আগে বলেছে। উনি পরে সেভেন সিস্টার এ হ্যাঁ, হ্যাঁ, গন্ডগোল হবে বইলা হ্যাঁ, দিছে। হ্যাঁ, হ্যাঁ মানে বলে এটা দিছিল আমি আরকি। ডক্টর ইউনূসের আমি বলব যে উনি তো বেসিক্যালি উনি অবশ্যই অনেক জ্ঞানী। আ এত বড় একটা প্রতিষ্ঠান উনি চালান। কিন্তু উনার পলিটিক্যাল নলেজ আমার মনে হচ্ছে যে ওই কথার পরে আমার কাছে মনে হচ্ছে যে আসলে একটা জি, রাষ্ট্র চালানোর জন্য যেই কি বলবো? আ ফিটনেস যেই মোটিভেশন টা দরকার এবং যেই সেটা। জ্ঞানটা দরকার সেখানে উনার ঘাটতি আছে। নাইলে ক্ষমতায় আসার আগে যেই ভারত আপনার চারপাশ ঘিরে আছে, আপনি সেই ভারতকে বলছেন যে বাংলাদেশে স্থিতিশীলতা না থাকলে ওর সেভেন সিস্টার অস্থিতিশীল হয়ে যাবে। এটা তো একটা প্রচ্ছন্ন হুমকি। এটা কখনো হুমকি একটা আরকি। রাষ্ট্রপ্রধান সরাসরি বলতে পারে না। হ্যাঁ, বলতে এটা পারে উনি না। বলতে পারবে উনার যে নন স্টেট অ্যাক্টর রা আছে, উনি তাদেরকে দিয়ে বলা। যেমন ভারত যে বাংলাদেশকে ধমকিয়েছে এখন যেমন পাঁচই নন আগস্টের অ্যাক্টর পরে। এখন যেমন নন স্টেট অ্যাক্টররা বলতেছে আরকি। অনেকের হুম, কাছে হয়তো শুনেছেন। শরীফ আপনাকে একটু থামিয়ে দিতে চাই। আসলে আমাদের অনেক হয়ে গিয়েছে অলরেডি, প্রায় ৪৫ মিনিট হয়ে গিয়েছে। আমরা হ্যাঁ, এই প্রসঙ্গটা নিয়ে আসলে এত কথা বলার আছে, মানে
বলে শেষ করা যাবে না। আমরা নিশ্চয়ই ২-১ দিনের মধ্যে আবার আপনার সঙ্গে আমরা কথা বলবো। আ যেটা মোটা মোটা দাগে যে গণমাধ্যমের স্বাধীনতার জন্য আসলে যেমন রাজনৈতিক একটা প্রতিজ্ঞা প্রয়োজন, রাজনৈতিক একটা সিদ্ধান্ত প্রয়োজন, তেমনি কিন্তু সাংবাদিকদেরও একটা নিজেদের একটা সিদ্ধান্ত ইচ্ছার প্রয়োজন। দরকার রয়েছে। এই যে হ্যাঁ, বিভাজনের সাংবাদিক বিভাজন মানে পন্থী, এইটা আসলে কোনোভাবেই কাম্য না। মানে কোন পলিটিক্যাল পার্টির পন্থী হয়ে এসে একটা বায়াস হয়ে থাকবে, সেটা কাম্য না। হুম, একটাই হতে পারে, যেটা আমরা শুরুতে কথা বলেছিলাম, যে দেশপ্রেম, দেশের বাংলাদেশ, মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই কিছু কিছু বিষয়ে সেইটা আসলে ঠিক আছে, কিন্তু এই সব মানে পলিটিক্যালি সবকিছুই আসলে বায়াস হয়ে এইটা কোনোভাবেই কর্মকাণ্ড করা সমীচীন না। তাহলে গণমাধ্যমের স্বাধীনতাটা কোনোভাবেই মানে কায়েম হবে না এই দেশে আর কি। আপনাকে ধন্যবাদ, একটা আপনার বিষয় মূল্যবান একটা সময়। হ্যাঁ, বলেন, একটা শেষ আমি কথা একটা দিয়ে একটা আমরা শেষ কথা বলি। করবো আর শেষ কি। কথাটা হ্যাঁ, আমি বলি যে, এই দেশটা তো আমাদের সবার। হ্যাঁ, তাই না? আমার সাথে আপনার দ্বিমত আছে। আপনি একটা আদর্শে বিশ্বাস করেন, আমি আরেকটা আদর্শে বিশ্বাস করি। তাই বলে কি আমরা একজন আরেকজনকে নিঃশেষ করে দিব? না সেটা এভাবে তো আমরা কোনোভাবে। কতদিন চলবো? কত যুগ চলবো? এটার হ্যাঁ, তো একটা হ্যাঁ, শেষ হ্যাঁ। হতে হবে। এটার তো বন্ধ করতে হবে যে ভাই আমরা একসাথে এই দেশে থাকি। আপনি আপনার কথা বলেন, আমি আমার কথা বলি। আপনি আমাকে প্রটেক্ট করেন, আমি আপনাকে প্রটেক্ট করি। মানে এই জায়গায় যদি আমরা না আসতে পারি, আসলে বাংলাদেশ ভবিষ্যতে আমাদের পরবর্তী সামনের দিকে প্রজন্মও আগাতে পারবে কিন্তু না আরকি। আগাতে পারবে না। সামনের দিকে ধন্যবাদ ধন্যবাদ। শরীফ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।